দর্শক, ইরানে কয়েক দফার হামলার পর ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ বন্ধ করায় ডোনাল্ড জন ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল যুদ্ধ কি শেষ নাকি শেষের শুরু? এই যুদ্ধে ইরানকে আসলে কি দিয়েছে আর ইসরায়েল কি হারালো, সেটিও আসলে দেখার বিষয় বা বিবেচ্য বিষয়। এবং এই যুদ্ধ যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বকে আসলে কি বার্তা দিচ্ছে, এসব বিষয় নিয়ে আজ আলোচনা করবার জন্য এই মুহূর্তের বাংলাদেশ অর্থাৎ দেশ ভাবনায় আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি যোগ দিয়েছেন সিরাজুল ইসলাম, বার্তা প্রধান এশিয়ান টেলিভিশন ও সাবেক এডিটর রেডিও তেহরান এবং জ্যেষ্ঠ সাংবাদিক তো বটেই। আপনাকে সিরাজুল ইসলাম স্বাগত জানাচ্ছি দেশ ভাবনায়। এবং একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমার সাবেক সহকর্মী এবং সংবাদকর্মী, আগেও ছিলেন শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক। শাকিল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আগে একটু সিরাজ ভাই আপনার কাছে আসতে চাই, সহজভাবে বুঝতে চাই যে প্রশ্নটা, সেটি হচ্ছে দীর্ঘ যুদ্ধের পর থেকে পৃথিবী কি বের হয়ে আসলো কি না, এই প্রশ্নের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, সত্যি কি ইরান একাই এই যুদ্ধের চিত্র পট ঘুরিয়ে দিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা সবাইকে। খুবই চমৎকার প্রশ্ন যে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসলো কিনা বিশ্ব, প্রথম প্রশ্ন ছিল এই। আর দ্বিতীয় প্রশ্ন যে ইরান সমস্ত দৃশ্যপট পাল্টে দিল কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপাতত হয়তো যুদ্ধ থেকে বের হয়ে এসেছে দুই পক্ষ, আমেরিকা ইসরায়েল এক পক্ষ আর ইরান আর এক পক্ষ। তো আপাতত বের হয়ে আসলেও আমি মনে করি যে এটা ওই আপনি যেটা শুরুতে বলছিলেন যে এটা শেষের শুরু কিনা, আমি মনে করি যে এটা শেষের শুরু। আমি আজকেও সম্ভবত সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বলেছি বা গত রাতে কোনো একটা পোস্টে বলেছি এই কথা যে ইরান ভার্সাস ইসরায়েল আমেরিকা, এই দুটো শক্তি, আমি বারবার বলছি ইসরায়েল এবং আমেরিকা একটা শক্তি আর ইরান আর একটা শক্তি, এই দুটো শক্তির ভেতরে একটা চূড়ান্ত লড়াই, চূড়ান্ত বোঝাপড়া হবেই। অর্থাৎ তাদের যে আদর্শিক এবং নৈতিক জায়গা আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক প্রেক্ষাপটে, আঞ্চলিক পর্যায়ে, তাতে মানে এই দুই শক্তির ভেতরে লড়াই অনিবার্য এবং এই লড়াই আজ হবে না কাল হবে, এটাই প্রশ্ন। সেক্ষেত্রে আমরা আপাতত দেখছি যে যুদ্ধবিরতি হয়েছে, এ নিয়ে কিন্তু লিখিত কোনো চুক্তি হয়নি এখনো পর্যন্ত, এবং কিসের ভিত্তিতে যুদ্ধবিরতি হয়েছে আমরা কেউ জানি না। ইরানের পক্ষ আপাতত যে প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ, তার কোনোটারই সুরাহা হয়নি। না গাজার প্রশ্ন, না ইরানের পরমাণু স্থাপনা যে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অন্যায়ভাবে, একটা স্বাধীন সার্বভৌম দেশের কোনো স্থাপনা এভাবে ধ্বংস করে দিতে পারে না। এবং ইরান এনপিটিতে সই করা একটা দেশ, ইসরায়েল সেখানে সই করেনি এরকম একটা দেশ। তারপরে ইরান কোনো দেশের উপর আগ্রাসন চালাতে যায়নি, তারা আগ্রাসন চালিয়েছে। এই সমস্ত সব প্রেক্ষাপটে অনেক হিসাব নিকাশ, যুদ্ধবিরতি যদি কার্যকর করতেও হয় লিখিতভাবে, তাহলেও অনেক বোঝাপড়া এখানেই বাকি। ফলে এই যুদ্ধবিরতি আসলে কার্যত বড় কোনো যুদ্ধবিরতি না, এবং এর ভেতর দিয়ে আমরা বড় কিছু পাচ্ছি বা শান্তির বাতাবরণ বয়ে গেল, শান্তির আবহ বয়ে গেল, শান্তির নহর বয়ে গেল, এর কোনোটাই বলার এবং ভাবার কারণ নেই। সেক্ষেত্রে এই আপাতত যুদ্ধবিরতি দেখছি, কিন্তু এটি আসলে মোটেই চূড়ান্ত নয়, এটা টেকসই নয়, যে কোনো সময় এটা ভাঙতে পারে। আরও এই আশঙ্কা আমার জোরালো এই কারণে যে আমরা আমেরিকাকে আন্তর্জাতিক চুক্তি, বহু চুক্তি থেকে বেরিয়ে যেতে দেখেছি। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন আগের টার্মে ক্ষমতা ছিলেন তখন অনেকগুলো চুক্তি থেকে বেরিয়ে গেছে। তার ভেতরে এই যে ইরানের সাথে যে পরমাণু চুক্তি হয়েছিল ছয় জাতি গোষ্ঠীর 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে, সেই চুক্তি থেকে এনেই বের করে গেছে 2018 সালে চুক্তি ভঙ্গ করার, লঙ্ঘন করার এবং চুক্তি বাতিল করার নজির ট্রাম্পের কাছে বহু। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা গাজায় যে যুদ্ধবিরতি বারবার দেখছি, ইসরায়েলের সাথে গাজার যোদ্ধাদের, হামাস যোদ্ধাদের বা ফিলিস্তিনের যোদ্ধাদের যে চুক্তি হয়েছে বারবার, সেগুলো লিখিত চুক্তি মোটামুটি। তারপরেও আমরা দেখছি যে ইসরায়েল সেই চুক্তি লঙ্ঘন করেছে, একইভাবে লঙ্ঘন করেছে
হিজবুল্লাহর সাথে চুক্তি, লেবাননের হিজবুল্লাহর সাথে চুক্তি, প্রত্যেকটা জায়গায় ইসরায়েল লঙ্ঘনকারী, অন্যরা কেউ না। এবং এমনও দেখা গেছে অন্যরা শুধুই বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরাও জবাব দেব, কিন্তু তারা ধৈর্য ধরেছে, ইসরায়েল কখনোই ধৈর্য ধরেনি। সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে পারি, বা আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি, এ কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, যে আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে আগ্রাসী শক্তি। ফলে তারা চুক্তি যেমন মানে না, আন্তর্জাতিক আইন কানুন নিয়ম নীতি কূটনীতি মানে না। এই ইরানের উপরে হামলা চালিয়েছে যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, অর্থাৎ তারা কূটনীতিও মানে না। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল এই চুক্তি যে কোনো সময় লঙ্ঘন করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা প্রশ্ন বলছিলেন যে এই শেষের প্রশ্নটা কি ছিল? যে একই সঙ্গে আমি ইরানের সত্যিই কি ইরান একাই এই পৃথিবীর এই যুদ্ধের চিত্রটাকে বা মোড়টাকে ঘুরিয়ে দিল কি? ডেফিনেটলি ইরান অবশ্যই একাই চিত্র ঘুরিয়ে দিয়েছে। কারণ ইরানের সাথে এই মুহূর্তের দৃশ্য তো আমরা কাউকেই পাইনি। অনেকের প্রত্যাশা ছিল, ভীষণভাবে প্রত্যাশা ছিল যে চীন রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিক, প্রকাশ্য ঘোষণা দিক। অনেকে এরকম আগ বাড়িয়ে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে দেখতে চেয়েছে, এবং সেটা তাদের চোখে মুখে ফুটে উঠেছে, তাদের ভাষায়, তাদের লেখনীতে ফুটে উঠেছে যে উত্তর কোরিয়া জড়িয়ে যাচ্ছে, উত্তর কোরিয়া পরমাণু বোমা দেবে, পাকিস্তান পরমাণু বোমা দেবে, পাকিস্তান জড়িয়ে যাবে, তুরস্ক হেল্প করবে, রাশিয়া চীন তো আছেই, ইত্যাদি ইত্যাদি। বাট ফ্যাক্ট হচ্ছে এর কোনো দেশই ইরানের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য, বা এই যুদ্ধ চলছে তাতে সহযোগিতা করার জন্য সরাসরি কোনো দেশ আসেনি। বাট অন্তত কথায় সাপোর্ট পাওয়া গিয়েছে চীন এবং রাশিয়ার পক্ষ থেকে, ইরানের সাপোর্ট পেয়েছে। আর মাঠের লড়াইয়ে ডেফিনেটলি ইরান একাই লড়েছে, এবং আমেরিকা এবং ইসরায়েলের মতো দুই বৃহৎ শক্তি যখন এক হয়ে লেগেছে, তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিশ্চয়ই একটা সামরিক শক্তি, আঞ্চলিক রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের যে ইকুয়েশন ছিল, যে সমীকরণ ছিল, সেই সমস্ত সমীকরণ অনেক পাল্টে দিয়েছে। তাতে আমরা এতদিন যে ইরানকে দেখেছি, অনেকেই হয়তো ইরানকে চিনতে পারেনি, কিন্তু এখন নতুন করে ইরানকে চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ইরান নিজেই, এবং আমরা হয়তো নতুন করেই ভাবতে বাধ্য হব। নিশ্চয়ই আরও বিশ্লেষণ নিশ্চয়ই এই শোতে আপনার মাধ্যমে দর্শকরা জানবেন। আমি শো শুরু করার সময় বলছিলাম যে যুদ্ধ বন্ধ করায় বা এই পাল্টাপাল্টি হামলা বন্ধ করায় ইসরায়েল অনেকটাই খুশি। ধন্যবাদ জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড জন ট্রাম্পের কাছে বা তার প্রতি। আপনি এই মধ্যপ্রাচ্যের এই সংকটটাকে কিভাবে দেখছেন শাকিল? এবং ইসরায়েলের যদি যুদ্ধ করার এতই সামর্থ্য থাকতো, মানে আমি একটু আপনার কাছেই জানতে চাই, আপনার পড়াশোনায় কি বলে ইসরায়েলের যুদ্ধের সামর্থ্যটা আসলে কতটুকু ছিল? ধন্যবাদ রুবায়েত হাসান। আসলে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের সংকট কিন্তু একদিনের সংকট না। আমরা দেখে আসছি দশকের পর দশক ধরে, মানে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই কিন্তু আমাদের এই প্রতিনিয়ত প্রক্সি ওয়ার বলি মিডল ইস্টে, আমরা যেটা সহজ ভাষায় যদি বলি যে এই প্রক্সি ওয়ারটা চলছে, এবং সেটা কি এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকেই। আমি যদি আপনাকে ইসরায়েলি একজন লেখক, ওনার নাম হচ্ছে এভি লিভকিন, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তারা হচ্ছে একটা গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের যে চিন্তা করে আর কি, এবং সেটার ম্যাপ হচ্ছে লেবানন, সৌদি আরব, ভূমধ্যসাগর থেকে শুরু করে ইরাকের ফোরাত তীর পর্যন্ত। এবং এই যে ম্যাপিংটা তারা চিন্তা করে আসছে, এটার জন্য কিন্তু তারা তাদের ওল্ড টেস্টামেন্টকে ধরে তারা একটা ম্যাপিং করেছে যে এই অঞ্চলগুলি হচ্ছে ইহুদিদের হবে। এবং সেই যে প্ল্যানিংয়ের সেন্স থেকে আজকে যদি আপনার গাজার ইস্যুস ধরেন কিংবা ইরান ইস্যুস বলেন, সেটা কিন্তু সেই অভিন্ন চিন্তাধারা থেকেই আসছে। ইসরায়েল যে দীর্ঘমেয়াদী এই যে গ্রেটার ইসরায়েলের রাষ্ট্রের যে ধারণা তারা চিন্তা করছে, সেখান থেকেই আজকের মানে গাজার অভিযান এবং আমার কাছে মনে হয় ইরানের অভিযান একই সূত্রে গাঁথা একটি বিষয়, এবং এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এরপরে যদি দ্বিতীয়ত আপনাকে বলি যে আসলে আমরা দৃশ্যমান কার কতটি নিউক্লিয়ার ওয়ারহেড আছে আমরা সবাই কিন্তু বলতে পারি, কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না যে ইসরায়েলের কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে। এবং দেখেন, একজন ইঞ্জিনিয়ার যিনি সেখানে কাজ করতেন 1986 সালে, তিনি হচ্ছে সানডে টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তারপরে কিন্তু এটা জনসম্মুখে আসলো, এবং সেই প্রকৌশলীকে কিন্তু 18 বছর কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। তাহলে 86 পর থেকে কি ইসরায়েল আর তৈরি করেনি? হ্যাঁ,
এই যে সূত্রটায় গাধা আজকে যে ইরান তাদের পার্লামেন্টে যে আইএর যে মানে চুক্তি বিচ্ছেদ করলো, সেটা কিন্তু ওই একই সূত্রে গাথা। আইএর মেম্বার হচ্ছে ইসরায়েল, কিন্তু সে এনপিটি চুক্তি মানে না। তার মানে হচ্ছে তার পরমাণু অস্ত্র আছে কি না সে কিন্তু কাউকে সেটা দেখতে দেবে না। এবং আরেকটা বিষয় আপনাকে যদি আরও ক্লিয়ার করি, তাদের এই পরমাণু আজকে যে অভিযোগে ইরানের উপরে হামলা, যে তারা পরমাণু অস্ত্র বিশ্বের জন্য ক্ষতিকর, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি, তাহলে ইরানের পরমাণু মানে কর্মসূচিকেই শেষ করে দাও, এজন্যই তো হামলা। তাহলে আমরা যদি একটু পিছন ফিরে থাকাই, ইসরায়েলের পরমাণু কর্মসূচি কিভাবে শুরু হয়েছিল? সেটা কিন্তু শুরু হয়েছিল ফ্রান্সের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে। তারা শান্তিপূর্ণভাবে মানে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য, যেটা আমরা পাওয়ার সেক্টরের জন্য বলি, বিদ্যুৎ ক্ষেত্রেই বলি, যেমন আমরা যেমন শান্তিপূর্ণভাবে আমরা বিদ্যুৎ ব্যবহারের জন্য আমরা নিউক্লিয়ার ব্যবহার করছি, ইসরায়েল কিন্তু সেম প্রেক্ষাপটে সেই নিউক্লিয়ার কার্যক্রম শুরু করেছিল। এবং একটি গোপন নথি, সেটা কিন্তু ইউএসের গোপন দলিল থেকে ফাঁস হয় যে ইসরায়েল পরমাণু কর্মসূচির দিকে যাচ্ছে, এবং সেটা কিন্তু শান্তিপূর্ণ ছিল। পরবর্তীতে সেটা কিন্তু তারা সেই ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই কিন্তু তারা ফ্রান্সের সঙ্গে সেই চুক্তি করে তারা সেই নিউক্লিয়ারের দিকে যায়, এবং পরবর্তীতে ফ্লাশ হয়েছে কিন্তু আরও 3 দশক পরে। তার মানে কি, ইসরায়েলের কোনো কিছুই কিন্তু আমরা দৃশ্যমান, আমরা যেটা গণমাধ্যমে যেটা আসে, যেমন ধরেন ইসরায়েল কি করলো এর আগে, আপনাকে যদি একটু জাস্ট বলি, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে সে যখন জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো ইসরায়েলের, ঠিক সেই সময়টায় যে পরিমাণ গণমাধ্যম কর্মীদের দমনপীড়ন হয়েছে ইসরায়েল জুড়ে, এবং তারা অনেকগুলি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, এবং তখন উপসাগরীয় দেশগুলোর ভিতরে সৌদি আরবের সঙ্গে একটা দূরত্ব চলছিল, এবং সৌদি আরব কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে। এবং তার একটা বড় শর্ত ছিল সেই সম্পর্ক উন্নয়নের, যে আল জাজিরাকে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু আমেরিকারও দাবি ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেক্ষেত্রে ইসরায়েলেরও দাবি ছিল। তাহলে আপনি, এবং তারা কিন্তু প্রকাশ্যে গুলি করে একজন ফিলিস্তিনি সাংবাদিককে মেরে ফেলেছিল তখন, এক নারী সাংবাদিককে, এবং সে খুব বিখ্যাত নারী সাংবাদিক। তাহলে দেখেন, ইসরায়েল কিন্তু তার রিয়েল চিত্র বিশ্ববাসীকে জানানোর জন্য যতটা দমনপীড়ন করেছে, আপনি হয়তো কিছু কিছু ভিডিও চিত্র আমরা দেখেছি ধ্বংসস্তূপের, আসলে কি রিয়েল চিত্র এসেছে? এবং সেখানে যারা বলা হয়েছে যে আল জাজিরার যে ওখানে সম্প্রচার, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল ইসের জন্য। তাহলে আমরা যদি রিয়েল ইসরায়েলের শক্তিমত্তার কথা জানতে চাই, এটা আসলে মানে কোনোভাবে হয়তো মানে গোয়েন্দা তথ্য ছাড়া এটা আসলে গণমাধ্যম কর্মীদের জন্য বের করা খুব কঠিন একটা বিষয়। আর যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা বড় জায়গা থেকে, আমার পড়াশোনার জায়গা থেকে মনে হয়েছে যে এবারের যে ধাক্কাটা ইসরায়েলের জন্য হয়েছে, এটা ইসরায়েল কল্পনা করেনি। মানে 48 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে এত বড় কোনো আরব রাষ্ট্র এই চিন্তা কিন্তু করেনি তারা। হ্যাঁ, এখন যেটা হবে, এখন বিশ্ববাজারে কি হবে, আমেরিকার জন্য একটা চান্স হলো যে মিডল ইস্টের কাছে আরও একটু অস্ত্র বিক্রি করার জন্য। এখন যারা হচ্ছে নিউক্লিয়ার, রাশিয়া সহ অন্য যে রাষ্ট্রগুলো যারা শান্তিপূর্ণ নিউক্লিয়ারের বাণিজ্য করছে, তারা কিন্তু এখন মিডল ইস্টের দেশগুলোকে বলতে পারবে যে তোমরাও শান্তিপূর্ণ উপায়ে তোমরা পরমাণু সক্ষমতা অর্জনের দিকে যেতে পারো। এবং আরব রাষ্ট্রগুলোর কাছে কিন্তু একটি বার্তা চলে গিয়েছে, বিশেষ করে যখন অভিযান হলো, যখন ইরান মানে 2000 কিলোমিটার 2500 কিলোমিটার থেকে গিয়ে ক্ষেপণাস্ত্র মারছে, তখন কি হচ্ছে আমরা দেখলাম যে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে কে? জর্ডান। বিমান কোথা থেকে যাচ্ছে? সিরিয়ার আকাশ সীমা থেকে। তাহলে বোঝা গেল যে এই একটি যুদ্ধ প্রতিবেশীদের স্বভাব চরিত্র কিন্তু মানে বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দিয়েছে যে এতদিন বাশার আল আসাদ যতদিন সিরিয়ার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু ইরানের সঙ্গে তার যে একটা দৃশ্যমান মৈত্রিতা ছিল, যার আমরা দীর্ঘ সময় দেখেছি যে আইসিসের যে একটা দমন পীড়ন ছিল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবং আমি ওয়াল স্ট্রিট জার্নালের একটা জায়গায় দেখেছি যে এই সিরিয়া জুড়ে যে ইরাক সিরিয়ায় যে আইসিসের যে তৎপরতা ছিল, এটাও একটি বড় অংশ ছিল তেল এবং হচ্ছে এই গ্রেটার ইসরায়েলের যে তাদের স্বপ্ন, সেটা যে এই অঞ্চলগুলো যদি দখল করা যায় এবং তাদের মনোপুত শাসকদেরকে যদি ওই অঞ্চলে বসা যায়, তাহলে এখন যেভাবে জর্ডান ইসরায়েলের কথা শুনে, যেভাবে সিরিয়া ইসরায়েলের কথা শুনছে, তাহলে এই সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে
তাদের কথা শুনবে এবং কেউ কোনো প্রতিবাদ করবে না। নিশ্চয়ই নিশ্চয়ই আরও বিস্তারিত মধ্যপ্রাচ্যের যে বন্ধু রাষ্ট্রই বলি, যেই মুসলিম দেশগুলো আছে তাদের বিশ্লেষণ নিশ্চয়ই আপনি জানাবেন। শাকিলের কথা থেকে একটু আমার কথা আসতে চাই। গণমাধ্যমে আমি যখন দেখছিলাম আজ প্রশ্ন আপনাদেরকে করবার জন্য একটু পড়াশোনা করছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে একটি চর্চিত বিষয় এখন মানুষ বলছে, সেই প্রশ্নটি আমি আপনাকে সিরাজ ভাই একটু করতে চাই। সেটি হচ্ছে, বিশ্বে তো কত পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে, ইরান তো বারবার ঘোষণা দিচ্ছে বা IAEA-এর আজকের বিল অনুমোদনের আগ পর্যন্ত বলেছে যে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায়। পারমাণবিক শক্তিধর দেশ তো যে কেউ হতে পারে, ইরান হলে কি সমস্যা? সেটি কি মুসলিম রাষ্ট্র হিসেবে একটি ট্যাগ দেওয়া? এটি আমি যতটা জানতে চাই, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটা তুলছে, এটির একটু ব্যাখ্যা কি আপনি দেবেন? নিশ্চয়ই বলবো। আমি আমার জানা বোঝার মতো যা আছে আমি তা বলবো। আসলে এটা মুসলিম দেশ হিসেবে ট্যাগ দেয়া ব্যাপারটা তা না। ব্যাপারটা মূল যেখানে সেটা হচ্ছে, শাকিল খানিকটা বলেছেন যে মিডল ইস্টের রাজনীতির মূল বিষয় কোথায়। মূল বিষয় হচ্ছে যে আপনার মিডল ইস্টে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই ইসরায়েল, আমেরিকা এবং পাশ্চাত্যের তার মিত্র দেশগুলো। কেমন? তো এই গ্রেটার ইসরায়েল যখন প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে বা তাদের পরিকল্পনায় থাকে, তখন গ্রেটার ইসরায়েল মানে কি, আপনার ভূমধ্য সাগরের কূল থেকে ওর ওই পাশ না, ভূমধ্য সাগরের কূলে হচ্ছে ইসরায়েলের অবস্থান এখন, গাজা ফিলিস্তিন যেটা, লেবানন, সিরিয়ার একটা অংশ, ও পাশে উত্তরে গেলে, উত্তর পশ্চিমে গেলে তুরস্ক, গ্রিস, ইউরোপের দিকে চলে গেল, সেটা অন্যদিক। তো এই যে ইসরায়েল, লেবানন, সিরিয়া, তুরস্কের অংশবিশেষ, সৌদি আরব, জর্ডান, সৌদি আরবের অংশবিশেষ, মানে একটা বড় অংশই, জর্ডান, ইরাক, কুয়েত, ওপাশে ইরান, একেবারে সোজা চলে যাবে ইরান থেকে আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এরকম অনেকগুলো দেশ গিয়ে যেতে যেতে চীনের পাদদেশে গিয়ে আপনার গ্রেটার ইসরায়েলের সীমানা শেষ হবে। ভূমধ্যসাগর থেকে আপনার পূব দিকে চীনের পাদদেশ, এই যে বিরাট ভূখণ্ড, এইটা হবে ইসরায়েল রাষ্ট্র। গ্রেটার বলা হচ্ছে কেন, এখন সামান্য ছোট্ট এক টুকরা দেশ বা ভূখণ্ড, এই ভূখণ্ডটাকে এক্সপ্যান্ড, সেটা দখলকৃত, বাড়িয়ে, ডেফিনেটলি দখলকৃত, এই সীমানাকে বাড়িয়ে এক্সপ্যান্ড করে এত বড় করতে চাই, এই জন্য এটাকে গ্রেটার ইসরায়েল নাম দেওয়া হয়েছে। এই গ্রেটার ইসরায়েল কর্মসূচি বা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে আপনার দেশ দখলের, ভূখণ্ড দখলের প্রশ্ন, তখন সিরিয়া দখলের প্রশ্ন, লেবানন দখলের প্রশ্ন, গাজা ফিলিস্তিন দখলের পুরোটা দখলের প্রশ্ন, এরপরে আপনার জর্দান, সৌদি আরব, তুরস্ক, এই সমস্ত অনেক জায়গায় দখলের প্রশ্ন। কিন্তু এই দখল কার্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার ইরান এবং সিরিয়া। কেমন? এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু মার্কিন নিও কনজারভেটিভদের একেবারে ঘোষিত কর্মসূচি বলা যায়। এই ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন যখন করতে যাচ্ছে, তখন তার এগেনস্টে জাস্ট ওরা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এটাকে রিভার্স করে, অর্থাৎ কোনো ইসরায়েল প্রতিষ্ঠা করতে দেয়া হবে না, এই প্ল্যান নিয়ে ইরান এবং সিরিয়া কাজ করছে। যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার প্রশ্নে সবচেয়ে বড় বাধা না, একমাত্রই বাধা ইরান এবং সিরিয়া। আচ্ছা, তো আমি সৌদি আরব, ইরাক বা আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত দেশকে খুব বড় বাধা বলছি না। কেন বড় বাধা বলছি না? এই কারণে যে আপনি দেখবেন যে এই সমস্ত দেশে এমনভাবে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাখা হয়েছে এবং সেখানকার শাসকদেরকে, জনগণকে এমনভাবে করে রাখা হয়েছে যে এই সমস্ত দেশের জনগণ বা সরকার কখনোই আমেরিকা যা বলবে তার বাইরে যাওয়ার ঔদ্ধত্য দেখাবে না সাধারণত। সেক্ষেত্রে এগুলো মোটামুটি ক্যাপচার্ড হয়ে আছে, দখলে হয়ে আছে, যখন প্রয়োজন তখন তুমি সরো, আমি বসি, ব্যাপারটা এরকম। কিন্তু ইরান এবং সিরিয়ায় এই কাজটা করা যাচ্ছে না। ফলে এই দুই দেশের সরকার পরিবর্তনটা জরুরি, এই দুটো ভূখণ্ড দখল করা জরুরি। এই দুটো ভূখণ্ড দখলের অংশ হিসেবে তাদের উপরে ইরাকের যেমন
ইরানের উপর ইরাকের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আপনার সাদ্দামের মাধ্যমে। তারপরে সাদ্দামকেও পরবর্তীতে উৎখাত করার জন্য নিজেরাই ইরাক দখল করে ফেলেছে নানান কায়দায়। তাদের তো প্ল্যান থাকে, সেই প্ল্যানের আওতায় একটার পর একটা স্টেপ বাই স্টেপ আগাতে আগাতে এক পর্যায়ে সাদ্দামকে মেরেই ফেলেছে। এপাশে এটা হচ্ছে ইরানের জাস্ট পশ্চিম পাশের ঘটনা। আর ইরানের পূব পাশের ঘটনা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানও যেহেতু মুসলিম একটা কান্ট্রি, সেখানে তাদের প্ল্যান ছিল যে এই আফগানিস্তানকে দখল করে নিয়ে নানান কায়দায় ইরান বিরুদ্ধে একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছিল প্রথমে, তালেবান। এই তালেবান কিন্তু আমেরিকার প্রজেক্ট, এবং এই তালেবান ইরান বিরুদ্ধে একটা ফোর্স ছিল। পরবর্তীতে ওই যে বলেছি যে ইরান আমেরিকা যেহেতু তাদের প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করে, আমেরিকাও তেমনি সেইগুলো রিভার্স করার চেষ্টা করে। তারা আফগানিস্তান থেকে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, অর্থাৎ ইরানের দুই পাশে দুটো দেশ দখল করে নিলে ইরান মূলত পঙ্গু একদম মাঝখানে, তখন আমেরিকার জন্য ইরান দখল করা বা ইরানের ভেতরে কাজ করে ভেতর থেকে যে কিন্তু এত সব জানার পরও আরব বিশ্বের চোখ কেন খোলে না? চোখ, সেটা আরেক প্রশ্ন। আমি সেই প্রশ্নে আসবো। আগেই বলেছি যে তাদের কীভাবে করে রাখা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, এবং কেউ যদি জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো কঠিন ব্যাপার, যেটা বলছিলাম। তো আফগানিস্তান এবং ইরাক দখলের পর ইরানের ভেতর থেকে পরিবর্তনের চেষ্টা করার টার্গেট ছিল, কিন্তু ইরাকে সাদ্দামের পতনের পর আমেরিকার মনের অজান্তেই ইরাকের পক্ষে চলে গেছে ব্যাপারটা, কারণ ইরানের পক্ষে চলে গেছে, কারণ ইরানের ম্যাক্সিমাম জনগণ শিয়া, এবং এই শিয়া সম্প্রদায় কেন্দ্রিক যে একটা ঐক্য, সেই ঐক্যের সুবিধা পেয়েছে ইরান। এ পাশে আফগানিস্তানে যেহেতু তালেবানের মতো একটা শক্তিকে, যেটা ইরান বিরোধী শক্তি, গঠন করা হয়েছিল, এদেরকে নানান কায়দায় ম্যানেজ করার চেষ্টা করেছে ইরান, যাতে মার্কিন পরিকল্পনা তালেবানদের মাধ্যমে বাস্তবায়ন না হয়। এই জায়গা থেকে এখানেও তালেবানদেরকে মানে একটা ম্যানেজ করে মার্কিনীদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে আলটিমেটলি আফগানিস্তান এবং ইরাকে যে প্ল্যান করে ইরানকে ধরার ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু রিভার্স হয়ে গেল। প্রথম প্রজেক্ট ফেল, দ্বিতীয় প্রজেক্টে আসলো। এখন ইরাক এবং সিরিয়া যেহেতু সেই লিভ্যান্ট, সেই ভূমধ্য সাগর থেকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার প্ল্যান বাস্তবায়ন করতে হবে, তখন সিরিয়া এবং ইরাকে এবার দেয়া হলো IS উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী, এদেরকে লাগিয়ে, এবং মাথায় পাগড়ি দেওয়া হলো, বড় বড় দাড়ি, বিরাট লম্বা জুব্বা, এবং খেলাফত প্রতিষ্ঠা করার নামে। এইগুলো করে সিরিয়া এবং ইরাকে দখলদারিত্ব কায়েম করলো। টার্গেট ছিল আবারও যে সিরিয়া ইরাকে সোকল্ড খেলাফত প্রতিষ্ঠার নামে এই দুটো দেশ দখল করে নিলে ইসরায়েল বিরোধী যে লড়াই, তার একদম প্রথম লাইনের দেশ হচ্ছে সিরিয়া, এবং সেখানকার প্রেসিডেন্ট বা শাসক বাশার আল আসাদ, তিনি অত্যন্ত সিরিয়া বিরোধী। মধ্যপ্রাচ্যের সব আরব দেশ সিরিয়ার সাথে আপোষ করেছে, অনলি সিরিয়া তারা শুধু আপোষ করেনি। ইসরায়েলের সাথে আপোষ করলেও সিরিয়া করেনি। তো সিরিয়া দখলের প্রশ্ন ছিল এটা, এবং তার সাথে ইরাক দখল করলে সিরিয়া ইরাক যেখানে ইরাকের সাথে সম্পর্ক ভালো করার কারণে এখন সিরিয়ার সাথে সম্পর্ক ভালো, তার মানে ইরান কিন্তু বেসিক্যালি ইসরায়েল সীমান্তে পৌঁছে গেছে। সাদ্দামের পতনের পর ইরাক যখন শিয়া প্রভাব বলয়ে চলে এসেছে, তখন সিরিয়া এবং ইরাকের যেহেতু সীমান্ত আছে, অতএব ইরানের সীমান্ত বেসিক্যালি ইরান থেকে ইরাক, সিরিয়া হয়ে ইসরায়েলের সীমান্তে পৌঁছেছে। যেটা আমেরিকা করতে চাই, এই সীমান্ত নিয়ে যেতে চাই চীনের সীমান্তে, সেখানে ইরান কিন্তু উল্টো করেছে, তখন ইরান বাধা। অতএব সিরিয়া এবং ইরাককে দখল করে IS এর মাধ্যমে ইরান দখল করতে হবে। দখল করে এপাশে তো আফগানিস্তানে মার্কিন বাহিনীর অবস্থান ছিল। এবার পাকিস্তান মোটামুটি মার্কিন বলয়ে, আপনি পাকিস্তানের রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করে, ফলে উজবেকিস্তান, ওইখানে যে তুর্কমেনিস্তান, এই সমস্ত খুব একটা গুনতির মতো শক্তি না। ফলে এই যে প্ল্যান বাস্তবায়ন করে চীনের পাদদেশে নিয়ে যাওয়া খুব কঠিন ছিল না। বাট যেহেতু ইরান বাধা, এই জন্য ইরানকে নানান কায়দায় কখনো পরমাণুর কথা বলে, কখনো সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে, কখনো বিপ্লব রপ্তানির কথা বলে, নানান কায়দায় তাকে আটকে রাখার চেষ্টা। এখন যে পরমাণুর কথা বলা হচ্ছে, এটা তারা জানে যে এই ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে, তাহলে যেমন জ্ঞান বিজ্ঞানে, ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেল সায়েন্সের থেকে শুরু করে সব ধরনের উন্নতি করবে, তেমনি যদি কিনা এই পরমাণু শক্তি ব্যবহার করে ইরান পারমাণবিক বোমার বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাহলে তাদের যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করা আরও ডিফিকাল্ট হবে। যার কারণে ইরানের পরমাণু কর্মসূচি তাদের
অনেকগুলো লক্ষ্যের ভেতরে একটা, অন্যরা যদি এটা করতে চায় তাহলে এইরকম হবে না। মূল কারণ এটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র থাকার পরেও বা পরমাণু কর্মসূচি থাকার পরেও ইরান যে কায়দায় বাধার মুখে পড়েছে পশ্চিমাদের, এবং যার পরমাণু স্থাপনায় এভাবে সরাসরি ইসরায়েল এবং আমেরিকা হামলা চালালো, এরকম কিন্তু পাকিস্তানের জন্য এই ডিফিকাল্টিস ফেস করা হয়নি। পার্থক্য আছে একটাই মাত্র কারণ, ইরান বিপ্লবের দেশ, ইরান মার্কিন এবং ইসরায়েল বিরোধী একটা শক্তি, এবং এই ইরান রিসেন্ট বছরগুলোতে এই ইরান চীন এবং রাশিয়ার সাথে একটা বলয় গড়ে আজকে মার্কিন নেতৃত্বাধীন যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, এই বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়ে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাই, বহুপাক্ষিক বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাই। এবং এর নেতৃত্বে বেসিক্যালি ইরান রয়েছে, নট চীন এবং রাশিয়া, যদিও তারা দুটো বড় পাওয়ার, বাট এর নেতৃত্বে রয়েছে বিকজ ফ্রম 79 ইরান সেই 79 থেকে চীন এবং রাশিয়া মার্কিন বিরোধী এই অবস্থানে রিসেন্ট। নিশ্চয়ই। এবার একটু পরিসংখ্যান দিকে নজর দিতে চাই শাকিল, সেটি হচ্ছে যে এই যে আগ্রাসন অর্থাৎ মিডনাইট হ্যামার, এই যে এই অভিযান নিয়ে কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিছুক্ষণ আগে একটি জরিপে, আমি সিএনএনও দেখছিলাম, জরিপে অংশ নিয়েছেন। তারা বলছেন যে ইরানের ট্রাম্পের হামলাকে অন্তত 90% মার্কিনই সমর্থন করে না। ট্রাম্পের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? দেখুন, ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতায় আসে আমেরিকার, তখন কিন্তু তাকে আমরা রীতিমতো মানে এক ধরনের পাগল প্রেসিডেন্ট, কিংবা তার ক্ষমতায় আসার পরই সে কিন্তু প্রথম আক্রমণগুলি করেছে গণমাধ্যমকে। আপনি আজকে যে জরিপটির কথা বললেন, এই জরিপের পরে আরও একটি ভয়াবহ বিষয় হচ্ছে, সে কিন্তু আজকে কিছুক্ষণ আগে দেখলাম সে সম্ভবত এয়ারফোর্স ওয়ানে কোথায় যাচ্ছিল, তার আগে সাংবাদিকদের বলছিল যে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস যেসব রিপোর্ট করেছে, বিশেষ করে গোয়েন্দা তথ্য নিয়ে একটি রিপোর্ট করেছে আজকে মার্কিন গণমাধ্যমগুলো, সেটা কিন্তু সে রীতিমতো বলছে যে এটা ফেক নিউজ। মানে এটা ট্রাম্পের রীতিমতো এক ধরনের টোনই হচ্ছে যে ফেক নিউজ। সে গণমাধ্যমকেও, মানে সে আইন কানুন গণমাধ্যম কোনো কিছুকেই তোয়াক্কা করে না। এবং আরেকটা বিষয় দেখেন, আজকে কিন্তু মানে গতকালকেই কিন্তু মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট দলীয় একজন কংগ্রেসম্যান, আল গ্রিন সম্ভবত ওনার নাম, উনি হচ্ছে কিন্তু একটি অভিশংসন বিল এনেছিলেন ট্রাম্পের, যেহেতু কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কিভাবে এই মানে অভিযানটা পরিচালনা করলেন। এবং যদিও সেটা হচ্ছে মানে ডেমোক্রেট লোকজনই সেটার পক্ষে ভোট দেয়নি, সেটা পাস হয়নি অভিশংসন বিলটা। তার মানে আপনার কথার সাথেই যদি আমি বলি যে আসলেই ট্রাম্প দুদিন আগে ঘোষণা দিলেন যে আমি 2 সপ্তাহ সময় বেঁধে দিচ্ছি ইরানকে, আমি কোনো ধরনের হামলা চালাবো না, সেই মানুষটা দুদিনের ব্যবধানে তিনি অভিযান পরিচালনা করলেন। তাহলে হচ্ছে যে আসলে এরপর আরেকটা বিষয় দেখেন, তাদের যে গোয়েন্দা প্রধান তুলসী, সে কিন্তু পার্লামেন্টে বলেছেও, মানে মার্কিন কংগ্রেসে গিয়ে বলেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ইরানের কোনো ধরনের পরমাণু বা সক্ষমতার কর্মসূচি নেই, মানে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড ইরান তৈরি করেনি, এটা তাদের গোয়েন্দা তথ্য রয়েছে। হ্যাঁ, এবং তারা সেই সক্ষমতার জায়গায়ও নেই। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করার জন্য কি পরিমাণ আপনার প্লুটোনিয়াম কিংবা কি পরিমাণ নিউক্লিয়ার আমার জন্য দরকার। এখনকার যে আইএইএ এর সম্ভবত আমি আসার আগে গত মার্চ কি এপ্রিলের একটা আমি রিপোর্ট দেখলাম আইএইএ এর, সেখানে তারা বলেছে তারা সর্বশেষ যে পরিদর্শন করেছে ইরানের পরমাণু প্রকল্পে, সেখানে তারা পেয়েছে যে এ পর্যন্ত 60% বিশুদ্ধ, যেটা বিশুদ্ধ নিউক্লিয়ারের জায়গা আছে। কিন্তু আপনার এটা একটা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির জন্য আপনার 94% দরকার। তাহলে যেখানে আইএইএ যারা হচ্ছে এই আণবিক শক্তির সারা পৃথিবীতে নজরদারি করছে, তারা যেখানে একটা রিপোর্ট দিল, মার্কিন গোয়েন্দা প্রধান যে রিপোর্টটা দিলেন, ট্রাম্প কিন্তু কারো কথা বিশ্বাস করছেন না। তিনি হচ্ছেন, এখানে বিষয়টা হয়ে গেছে মানে মধ্যপ্রাচ্যে এখন হচ্ছে বড় ভাই এবং ছোট ভাইয়ের বিষয়। মানে মার্কিন প্রভাব বলয়কে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধুমাত্র ব্যবহার করছে, এবং সেটার জন্য যা যা করা দরকার সে কিন্তু সেটা করে যাচ্ছে। এবং আপনি এই ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন পর কিন্তু তিনি প্রথম যে ঘোষণাটা দিলেন যে ফিলিস্তিনের যে অংশটা, মানে গাজার যে অংশটা ইসরায়েল মানে দখল করেছে, সেই অংশটা আমেরিকার। এবং সে বলে দিল যে এই অংশটা আমাকে দিয়ে দাও, এখানে আমি লাস ভেগাসের আদলে শহর তৈরি করব, রিয়েল এস্টেট হবে, বড় বড় 5 স্টার হোটেল হবে, এখানে প্রমোদ নগরী হবে, বড় বড় ধনকুবেররা এসে এখানে ফ্ল্যাট কিনবে, এখানে ঘুরতে আসবে। সেই প্রেসিডেন্ট কিন্তু আবার 1 সপ্তাহ পরে বলল না, এখন যুদ্ধবিরতি করতে হবে।
হ্যাঁ, এবং আলটিমেটলি এই যে যুদ্ধবিরতির আপনি আমাদের আলোচনার শুরুতেই একটি বিষয় তুলেছিলেন, আমি যদি সেখানে একটু যুক্ত করি, আসলে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলি ঘটনা ঘটেছে কোনো যুদ্ধবিরতিই কিন্তু ইসরায়েল মানেনি। আপনি সেটা বিশেষ করে দেখেন কেন সেই যুদ্ধবিরতি মানলো না। 2000 মানে গাজার যে অংশটা ছিল, গাজার ছোট্ট জনপদে ধরেন 23 লাখ মানুষ ছিল, এবং সেখানে কিন্তু গাজার তাদের যে জীবনযাত্রা ছিল, বলা হতো যে পৃথিবীর ওপেন একটা প্রিজন বলা হতো গাজাকে, কারণ চারদিক থেকে মিশরের ওখান থেকে সীমান্ত বন্ধ, এ পাশ থেকে গাজা তারা ইসরায়েলিরা হচ্ছে জর্ডান বন্ধ, ইসরায়েল হচ্ছে দেয়াল তুলে দিয়েছিল। এই যে 23 লাখ মানুষ তারা কিন্তু ধুকে ধুকে চলছিল, এবং 2007-এ যেই হামাস সেখানে নিয়ন্ত্রণ ভার নিল, এর আগে কিন্তু ফিলিস্তিনে ইউনিটি সরকার ছিল, ইউনিটি সরকার যেই ভেঙে গেল অমনি কিন্তু সে অবরোধ দিয়ে দিল যে না, তারা এখানে জলস্থলে কোথাও থেকে তোমরা এখান থেকে বের হতে পারবে না, এবং কেউ ওখানে ভ্রমণ করতে যেতে চাইলে সেও পারবে না। এই যে একটা জনপদকে তারা কুক্ষিগত করে রেখেছে, তারপরে সেখানে প্রতি বছরই মানে আমরা বছরে একটা সময় সেখানে অভিযান, এবং বিশেষ করে ইসরায়েলের যখনই নির্বাচনগুলি ঘনিয়ে আসতো, নির্বাচনের ঠিক 1 কি 2 মাস আগেই কোনো কারণবশত তারা একটা অভিযান শুরু করে দিত, এবং 200-300 মানুষ মারা যাওয়ার পরে এক ধরনের অস্ত্রবিরতির ঘোষণা শুরু হতো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং সেই ঘোষণাটা কিন্তু 1 সপ্তাহ পরে আবার সেটা ইনভ্যালিড হয়ে যেত, আবার অভিযান শুরু করতো। এবং আপনি দেখেন এই জানুয়ারি থেকে গাজায় তারা মানে যে কয়বার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে সেই কয়বার কিন্তু লঙ্ঘন করেছে। এবং এই যে গত মানে ইরানে হামলার জাস্ট কয়েকদিন আগের চিত্র আপনি যদি দেখেন, মানে খাদ্য গ্রহণের জন্য বুভুক্ষ মানুষ যেভাবে গাজায় ভিড় করেছে মানে ত্রাণ নেওয়ার জন্য, তাদের উপরে ওপেন ফায়ার করেছে। তাহলে এই যে টোটাল মানে ইরানের যে ঘটনা প্রবাহটা, আমার কাছে মনে হয়েছে যে তারা যে ফিলিস্তিনে যে গণহত্যাটা চালিয়েছে গত 1.5 বছরের বেশি সময় ধরে, 56,000 মানুষকে তারা হত্যা করেছে, প্রায় 1.5 লক্ষ মানুষ এখন ইনজুর্ড, তা এর ভিতরে মানে নিহতদের বেশিরভাগই নারী শিশু। এই গণহত্যাটাকে সারা পৃথিবীর কাছ থেকে মানে চক্ষুটা ঘুরিয়ে নেওয়ার জন্য অন্যদিকে আমার কাছে মনে হয়েছে ইরানের ইস্যুটাকে তারা সামনে এনেছে। এবং দেখেন একই সময় যারা তখন ইরানে হামলা করছে, একই সময় গাজায় যারা ত্রাণ নিতে যাচ্ছে তাদের উপরে ফায়ার করছে। এবং একটি ক্যারাভান গিয়েছিল এই যে গাজার মানে অবরোধ খুলে দেওয়ার জন্য, মানে মিশর থেকে যাওয়া পর্যন্ত, সেই মিশরে কিন্তু ওখানে দেখেন মিশরের যিনি শাসক সেই সিসির যে লেলিয়ে দেওয়া বাহিনী, তারা কিন্তু সেই ক্যারাভানের লোকদের উপরে হামলা করলো, তাদেরকে ঢুকতেও দিল না। এবং সেখানে কিন্তু হলিউডের অনেক তারকারাও ছিল সেই ক্যারাভানের সঙ্গে, তারা রীতিমতো মানে কান্নাকাটি করেছে ওখানে যে আমরা তো একটা মানবতার দাবি নিয়ে আসছি, এই যে মানে 15-20 লাখ মানুষ তারা যে না খেয়ে আছে, সেই যে ক্ষুধা কষ্ট, সেই মানুষগুলোর জন্য আমরা কিছুটা সাপোর্ট দিতে এসেছি, তাদেরকে কিন্তু ঢুকতে দেয়নি। তাহলে আপনি নীরব যে একটি গণহত্যা গাজা জুড়ে চলছে ফিলিস্তিনিদেরকে, মানে এটাকে আপনি বলতে পারেন জাতিগত নির্মূলের জায়গায় তারা চলে গিয়েছে। সেই জায়গাটা থেকে আপনার আজকের যে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানও যদি খুবই ছোট দেখেন, 12 দিনের যুদ্ধে ইরানের মারা গিয়েছে 600-র উপরে মানুষ, প্রায় 700, আহতের সংখ্যাও অনেক, মানে প্রায় 5,000-এর উপরে। কিন্তু আপনি দেখেন হয়তো কিছু ভবন ইসরায়েলের ভেঙেছে, কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের ইন জেনারেল ক্যাজুয়ালিটি কিন্তু খুবই কম, যেটা মানে আমরা এই পর্যন্ত যেটা গণমাধ্যমে দেখেছি কত ধরেন 25 থেকে 30 জনের বেশি না তাদের ক্যাজুয়ালিটি। হ্যাঁ, এই অভিযানে যেটা হয়েছে ইরানের একটা সক্ষমতার মানে যেটা মিডল ইস্টের লোকজনও ভাবেনি, পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকাও যেটা চিন্তা করেনি। যেমন একটা বিষয় মানে আপনি দেখবেন যে আমরা যেটা মানে জৈবিক মারণাস্ত্র নিয়ে খুব আলোচনা চলছিল, বিশেষ করে ইরান সহ মধ্যপ্রাচ্যে যখন আইসিসের খুব চলছিল, মানে আমরা যেটা তৎপরতা দেখছিলাম, সেই সময় কিন্তু এই জৈবিক মারণাস্ত্র নিয়ে খুব নিউজ হচ্ছিল যে এটা মানে প্রজন্মকে ধ্বংস করার জন্য। এবং ইরান কিন্তু মানে ইসরায়েলের এই যুদ্ধের ভিতরে ইরান কিন্তু তাদের সেই জৈবিক মারণাস্ত্রের যে কারখানা, সেখানে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এবং এই জিনিসটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল মিডিয়া অতটা ফোকাসিংয়ে আসেনি যে জাস্ট কিন্তু, এবং সেখান থেকে কিন্তু তারা অনেক ধরনের বিষক্রিয়া তৈরি করেছে, এবং সেগুলো কিন্তু রীতিমতো পরীক্ষামূলক অনেক ধরনের তারা পরীক্ষা নিরীক্ষা সেই জৈবিক মারণাস্ত্র নিয়ে করেছে। এবং আপনারা দেখেন যখন আসাদ বিরোধী অভিযান চললো সিরিয়া জুড়ে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো এক ধরনের প্রচুর সারিন গ্যাসের আমরা কথা শুনলাম। হ্যাঁ, এবং এই ধরনের এই যে জৈবিক মারণাস্ত্র আপনি যখন মানে সভ্যতাকে ধ্বংস করার জন্য যখন আলোচনা করবেন, আজকে আমরা এর আগে ইরাককে কি হলো যে
জীবন বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে ইরাকের কাছে, ধ্বংস করে দেওয়া হলো ইরাককে। এখন কি হচ্ছে যে ইরান নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করছে, তাকে ধ্বংস করে দেবো। সেই অপরাধে তো অভিযুক্ত ইসরায়েলও, কিন্তু আমরা কি ইসরায়েলকে সেই মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারছি, কিংবা তাকে কি আমরা কোনো কিছুর মুখোমুখি করতে পারছি? সে এই যে গোপনে আজকে 5 দশক ধরে যে এই যে জৈবিক মারণাস্ত্র তৈরি করছে, বিভিন্ন দেশে তারা মানে তাদের গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে সেই মারণাস্ত্র ব্যবহার করছে, আপনি তো সেটা জানি না। এবং এই যে ভাইরাস নিয়ে যে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা জায়গা, হ্যাঁ, এই যে নানা ধরনের ইকুয়েশন কিন্তু হয়, এবং এই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই মারণাস্ত্রটা খুবই কার্যকরী। যেমন আসাদ বিরোধী যখন অভিযান চলছে তখন কিন্তু উপর থেকে এরকম, বিশেষ করে অনেক শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি, মানে শিশুরা নিঃশ্বাস নিতে পারছে না, সেই যখন বোমা ফেলা হচ্ছে বোমার সাথে সারিন গ্যাস মিক্স করে দেওয়া হচ্ছে। সিরাজুল ইসলাম, প্রশ্ন তো অনেক। একটা প্রশ্ন, এই যে শাকিল বলছিলেন যে এই ধরনের মানবতাবিরোধী অপরাধ করার পরেও ইসরায়েল বারবার পার পেয়ে যাচ্ছে। গাজার আমি শাকিল বলার সময় দেখছিলাম গুগল করে যে ডেথ টোল প্রায় 57,000, এটি জাতিসংঘের হিসাব, আমার আপনার হিসাব নয়। এই যে 1.5 বছরে এত মানুষকে বাস্তুচ্যুত করা হলো, এত শিশু নারীদের জীবন চলে গেল, তারপরে এই ধরনের যুদ্ধ, 12 দিনের যুদ্ধবিরতি, আবার বলা হচ্ছে যে তারাই প্রথম, অর্থাৎ আমি ইসরায়েলের কথা বলছি, যে যুদ্ধবিরতির যে চুক্তি তা আমরা দেখেছি যে লঙ্ঘন করছে। তাহলে এখন ইরানের সামনে কোনো পথ খোলা আছে কিনা? ইরানের সামনে পথ খোলা বলতে ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে, যার কারণে আমরা আজকেই খবর পেয়েছি যে ইরানের পার্লামেন্টে একেবারে সংসদ সদস্যরা বিল পাশ করেছে, যে বিলে বলা হয়েছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেটা আইএইএ, তাদের সাথে যে চুক্তি সেটা একদমই রদ করে দিয়েছে, কোনো সহযোগিতা থাকবে না। এবং এই সহযোগিতা না থাকার কারণে ইরানের পরমাণু কর্মসূচিতে তারা যে নজরদারি করতে পারতো, যে পরমাণু স্থাপনাগুলো যে তারা ভিজিট করতে পারতো, এগুলো বন্ধ হয়ে যাবে। নট অনলি দ্যাট, পরমাণু আণবিক শক্তি সংস্থা আইএইএর যে প্রধান রাফায়েল গ্রোসি, তাকেও ইরান সফরের ব্যাপারে মনে হয় নিষেধাজ্ঞা দেওয়া হবে, এরকম প্ল্যান রয়েছে। ফলে আমরা বলতে পারি যে ইরান তার পরমাণু কর্মসূচি আগের চেয়েও বেশি জোরালো এবং স্বাধীনভাবে পরিচালনা করবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা কোনো চুক্তি মানে না, এবং যুদ্ধ হওয়ার পরে তো যুদ্ধবিরতির প্রশ্ন বা যুদ্ধবিরতি চুক্তির প্রশ্ন, ইরানের সাথে যুদ্ধ ছাড়াই তো আগ্রাসন চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। ফলে ইরান এটা পরিষ্কার এবং নিশ্চিত যে যে কোনো মুহূর্তে তারা হামলা চালাতে পারে। অতএব ইরানের প্রস্তুতি এখন সেইভাবে থাকবে সামনে, এটা হচ্ছে আর একটা বিষয়। আর মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার খায়েশ বা লক্ষ্যকে সামনে রেখে যে কাজগুলো আমেরিকা ইসরায়েল করতে চাই, সেই কাজগুলো আগের মতোই বাধা দেবে ইরান। আর মধ্যপ্রাচ্যে যেহেতু শিয়া সুন্নির বিভেদ থেকে শুরু করে ধর্মীয় ডামাডোল সৃষ্টি করা, নানান রকমের এক দেশের সাথে আরেক দেশের সীমানাগত বিষয়, ভূখণ্ডগত বিষয়, এটা সেটা নিয়ে নানা রকমের দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে রাখার চেষ্টা করে, এইগুলো ইরান নিশ্চয়ই খেয়াল রাখবে। এইগুলো যাতে তারা সুবিধা না নিতে পারে, এইগুলো করে ইরান আরও বেশি খেয়াল রাখবে, এগুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর ইরান চীন এবং রাশিয়ার মতো মিত্র, যাদের আরও ঘনিষ্ঠ সহযোগিতা বা ঘনিষ্ঠভাবে ইরানের পাশে দাঁড়ানোর কথা বিশ্ববাসী অনেকেই ভাবে, এই দাঁড়ানোর বিষয়টা আরও কতটা যৌক্তিকভাবে, কতটা জোরালোভাবে করা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো ইরান এদিকে আরও বেশি ফোকাস করবে। নিশ্চয়ই। শাকিল, আমরা একদমই শেষ প্রান্তে রয়েছি। আমার আজকের বিষয় বিশ্ব শান্তি। তো এই অংশটুকুই যদি দেখি, সিরাজুল ইসলাম যেটি বলছিলেন যে রাশিয়া, চীন, ইরান বড় শক্তি, অন্যদিকে তো আরেকটি পক্ষ রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আগামীর পৃথিবীতে আপনি কি শান্তি দেখেন কিনা? আমি আসলে এই অর্থে বলতে চাই, আসলে মানে শান্তির যে মূল মানে থিওরি পশ্চিমারা আমাদের মাঝে ছড়াচ্ছে, এটা এক ধরনের মানে ভেলকিবাজি আমার কাছে মনে হয়। কারণ ইরানের সভ্যতা কিন্তু আজকের না, ইরান কিন্তু সেই পারস্যের অনেক আগের সভ্যতা। এবং আজকে যে ধোঁয়া তুলে ইরানকে হামলা করছে, মানে আমরা যদি একবারে সরাসরি বলি যে একটি জায়নবাদী রাষ্ট্র, অথচ যখন আপনি 1462 সালে যখন আলহামরা ডিক্রি হয়, যখন স্পেনে
যখন ফার্দিন্যান্দের যখন শাসনামল চলে, তখন কিন্তু ইহুদিদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা হয় আমাদের এই দেশে থাকবা, ধর্মান্তরিত হতে হবে, খ্রিস্টান হতে হবে, আর নয় এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন কিন্তু ইহুদিরা বলছেন আমরা এই দেশে থাকবো না। তখন তারা স্পেন থেকে দুটো দেশে আশ্রয় নিয়েছিল, একটি হচ্ছে তুরস্ক আর একটি হচ্ছে পারস্য। এবং সেই পারস্যে কিন্তু তখন 20,000 ইহুদিদেরকে স্থান দিয়েছিল এই ইরান, এখনকার ইরান। এবং তুরস্কে কিন্তু 15,000 ইহুদি ছিল, এবং তাদের কিন্তু বংশ পরম্পরায় এখন কিন্তু তাদের প্রজন্ম রয়েছে। তাহলে যদি সহাবস্থান মানে মানুষের ধর্মীয় সহাবস্থান, শান্তির সহাবস্থানের কথা চিন্তা করি, পারস্য কিন্তু প্রেমের মানে দিক থেকে কবিতার শহর বলেন আপনি যদি চিন্তা করেন, শেখ সাদির শহর বলেন যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু শিল্প সংস্কৃতির তাদের কিন্তু অনেক হেরিটেজ। সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের আপনি 50 বছরের পিছনে গেলে আপনি কিছু খুঁজে পাবেন না, কিন্তু পারস্যের হেরিটেজ কিন্তু অনেক বছরের ইরানের। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি শান্তি, যেটা আজকে ইরান হয়তো শান্তির জন্যই এই ইসরায়েলের অপতৎপরতা রুখে দিতে চাচ্ছে, আর ইসরায়েল হচ্ছে তাদের যে থিওরি, তাদের ওল্ড টেস্টামেন্টে যেটা বলা আছে যে আমার গ্রেটার ইসরায়েল থিওরি লাগবে। এবং রিসেন্টলি আরেকটি বিষয় মধ্যপ্রাচ্য জুড়ে যেটা চর্চিত হচ্ছে, 3টা শব্দ নিয়ে তারা খুব হচ্ছে। একটি বিষয় হচ্ছে মাসি, আরেকটি হচ্ছে থার্ড টেম্পল, আরেকটি হচ্ছে লাল গরু। এবং এই মাসিকে তারা যেটা বিশ্বাস করে যে আমরা আমাদের যারা মুসলিম ধর্মের অনুসারী আমরা বিশ্বাস করি যে কিয়ামতের আগে হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে, এবং এই দাজ্জালকে মনে করে তারা মাসি, ত্রাণকর্তা। এবং ইহুদিরা এবং ইসরায়েলিরা বিশ্বাস করে যে একজন ত্রাণকর্তা আসবেন পৃথিবীতে এবং পুরো পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে। এবং সেকেন্ড বিশ্বাস করে তারা থার্ড টেম্পল। এটার যদি আমি আপনাকে একটু বলাই যে আমাদের ইসলাম ধর্মে যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে অংশটা, এখন যে আল-আকসা মসজিদের কম্পাউন্ডের যে অংশটা, পাশের যে মসজিদটা যেটাকে আল-আকসা বলা হয়, এটা যখন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন তার কিছু পরে এটা ভেঙে ফেলা হয়েছিল। সেটা সম্ভবত খ্রিস্টপূর্ব 600 এরকম সময়। সেটা ভাঙার পরে কিন্তু পরবর্তীতে আবার থার্ড টেম্পল হয়েছে, মানে সেকেন্ড টেম্পল হয়েছে। এরপরে এখন তাদের থিওরি হচ্ছে যে এই আল-আকসার যে কম্পাউন্ডটা এটাকে ভেঙে ফেলতে হবে। এখানে তাদের যে প্রতিশ্রুত যে লাল গরু, তারা ইহুদি ধর্মমতে এটা হচ্ছে তাদের ওল্ড টেস্টামেন্টের থিওরি, তারা এখনও অপবিত্র। এবং সেই পবিত্রতা তারা কি আমাদের যেমন ওদের তারা একটা থিওরি দাঁড় করিয়েছে রেড কাউ, এবং এই রেড কাউটার থিওরি হচ্ছে পৃথিবীতে এমন একটি গরুর জন্ম নিতে হবে, সেই গরুর সমস্ত অংশ, শরীরে কোথাও সাদা থাকতে পারবে না, অন্য কোনো রং থাকতে পারবে না, পুরো গরুটা হতে হবে লাল। এবং সেই গরুরকে তারা হচ্ছে মানে বলিদান করবে, বলিদান করার পরে সেটাকে তারা আগুনে পোড়াবে, পোড়ানোর পরে সেই ছাই ভস্ম হচ্ছে এই থার্ড টেম্পলের চূড়ায়, এবং আল-আকসা মসজিদটা ভেঙে সেখানে থার্ড টেম্পলের চূড়ায় সেই ছাই রাখা হবে। এবং ইহুদিদের যে ধর্মযাজক আছে তারা সেই ছাই তাদের শরীরে মাখবে। এবার এর মাধ্যমে হচ্ছে ইহুদি জাতি এখন অপবিত্রতায় রয়েছে, তারা পবিত্র হবে। এই যে 3টা থিওরি, তারা এই থিওরি অনুযায়ী কিন্তু ইহুদিরা চর্চা করছে। এবং দেখেন যখন 2023 সালের 7ই অক্টোবর যখন হামাস প্রথম অ্যাটাক করে সীমান্তে, ইসরায়েলের সীমান্তে শহরগুলায় 3-4টা অঞ্চলে যখন হামলা করে, এই থিওরিটা যখন ইসরায়েলের কাছে গত হলো, এবং তারা আমেরিকা থেকে বলা হয়েছে, এটা হচ্ছে ইসরায়েলেরই কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করেছে, তারা আমেরিকা থেকে 4টি গরু নিয়ে এসেছে এবং ওখানের একটি সিটি, জেরুজালেম ওল্ড সিটির হচ্ছে সেন্ট্রাল প্লাজা, সেখানের একটি পাহাড়ে সেই 5টা গরু রাখা হয়েছে এবং তাদের লালন পালন করা হচ্ছে। এবং তারা তাদের ইহুদিদের বিশ্বাস মতে সেই গরুকে যে কোনো সময় তারা বলিদান করবে। এবং তারা এই যে স্থাপনা থার্ড টেম্পলের জন্য ওখানে কি কি ভাস্কর্য থাকবে, কি কি স্থাপনা হবে, কি পরিমাণ গোল্ড ব্যবহার হবে, কি পরিমাণ হীরক ব্যবহার হবে সেই স্থাপনায়, সব কিন্তু তারা প্ল্যান করে রেখেছে। এবং এর জন্য 3টি সংগঠন কিন্তু ইসরায়েলে কাজ করতেছে 1987 সাল থেকে। একটি হচ্ছে টেম্পল ইনস্টিটিউট, একটি হচ্ছে বনে ইসরায়েল, এবং একটি হচ্ছে রিটার্ন টু দ্য মাউন্ট। এই 3টে সংগঠন কিন্তু ইসরায়েল জুড়ে মানে অলরেডি ধরেন প্রায় 30-35 বছর ধরে কাজ করছে। এবং তারা যখন সফলতার দিকে যাচ্ছে তখনই কিন্তু এই ফিলিস্তিনে এই জাতিগত নিধনটা শুরু হলো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে মধ্যপ্রাচ্যে আজকে যে যুদ্ধটা শুরু হয়েছে
এটা শান্তির কোনো আর বার্তা আমাদের জন্য নিয়ে আসছে না, বরঞ্চ এটা দিনকে দিন যত যাবে এই সংকট আরও ঘনীভূত হবে। নিশ্চয়ই। শাকিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সিরাজুল ইসলাম, একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আপনি একটু নিশ্চয়ই বলবেন। সেটা হচ্ছে, আমি আপনাকে বললাম যে এই যে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তো আরও আশপাশে অনেক দেশ রয়েছে, আরব বিশ্বের চোখ কবে খুলবে? আমি যে কথা বলি এই ব্যাপারে সেটি হচ্ছে যে ব্যক্তি জেগে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো যায় না। নিশ্চয়ই। আর আরব বিশ্বের চোখ খুলবে, আরব বিশ্বের চোখ খোলার অনেকগুলো প্রশ্ন আছে। কার চোখ খুলবে? শাসকদের, জনগণের? কোন জনগণের? ওখানে আবার শিয়া সুন্নির প্রশ্ন আছে, সাম্রাজ্যবাদ বিরোধী। না, আমি সেই জনগণের কথা বলতে চাচ্ছি যে যখন কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হলো, তখন কিন্তু রাস্তায় মানুষ বের হয়ে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানের প্রতি সমর্থন জানিয়েছে, কিন্তু এই রকম সমর্থন জানানোর লোকের সংখ্যা কম, আর যা আছে তাদের তো সেই অধিকার নেই। এবং আরব বিশ্বের সিচুয়েশনটা এইভাবে করে রাখা হয়েছে যে জনগণের কথায় কী বা আসে যায়। সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ রাজবংশের বা শাসক গোষ্ঠীর হাতে, শাসক পরিবারের হাতে। ফলে সাধারণ জনগণের খুব একটা কিছু করার নেই। হ্যাঁ, তবে প্রশ্ন আছে, একটি সুখের দিক আছে, সুখের বার্তা আছে। সেটা হচ্ছে, যখন আরব বসন্ত হয়েছিল 2011 সালের শেষ দিকে, তিউনিসিয়ায় আপনার বেন আলী উৎখাত হয়ে গেল, সৌদি আরবে পালালো। তারপরে হোসনি মুবারক মিশর থেকে উৎখাত হয়ে গেলেন। পরে যখন আরব বসন্ত বা আরব স্প্রিং, যেটা সারা আরব বসন্তের ঢেউ তুলল, সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সব জায়গায় এর ঢেউ ছড়িয়ে পড়ল। তখন আমেরিকা এবং তার আরব মিত্ররা দেখলো, এবং ইসরায়েল দেখলো যে এত বিপদ, এই আরব বসন্ত যদি সফল হয় তাহলে এখানে একটাও পুতুল সরকার থাকতে পারবে না। এখানে সব জনতার সরকার প্রতিষ্ঠা হবে, এবং সবগুলো হবে একটা ইরান, একটা প্রতিবাদী শক্তি, একটা মার্কিন এবং ইসরায়েল বিরোধী শক্তি। অতএব তখন আরব বিশ্বের যে আরব বসন্ত, যেটা পুরো আরব জুড়ে, উত্তর আফ্রিকা থেকে একেবারে পারস্য উপসাগর পর্যন্ত যত দেশ, এমনকি ইয়েমেন, ওমান পর্যন্ত, এই সমস্ত আন্দোলনের ঢেউ সিরিয়াতে নিয়ে যেয়ে থামানো হলো, এবং বলা হলো যে তোমরা দেখো বাশার আল আসাদ হচ্ছে আরব বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরশাসক, দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছে, মানুষ মেরে সাফ করে দিয়েছে, মানুষের রক্তে রঞ্জিত সিরিয়ার ভূমি, এই ভূমিটাকে বাশার আল আসাদের হাত থেকে মুক্ত করো। আরব বসন্ত ওখানেই শেষ হয়ে গেল। কেমন? সেক্ষেত্রে আমরা দেখেছি ওই যে জেগেছিল মানুষ, জেগে ওঠার মানুষ আছে, হয়তো সময় লাগবে, তবে জেগে উঠবে। কিন্তু শাসকদের পক্ষ থেকে জাগ্রত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। নিশ্চয়ই। সিরাজুল ইসলাম এবং একই সঙ্গে শাকিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। দেশ ভাবনায় এই মুহূর্তের বাংলাদেশের সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আমরা চাই পৃথিবী জুড়ে শান্তি নেমে আসুক, কোনো যুদ্ধ নয়, আর যুদ্ধবিরতির তো প্রশ্নই ওঠে না, যুদ্ধই চাই না আমরা। আর সব পৃথিবীর যত রাষ্ট্র আছে সবখানেই জনগণের শাসকরাই দেশ শাসন করবে, জনগণ সুখে শান্তিতে থাকবে, এমন তো প্রত্যাশা থাকছেই। দেশ ভাবনা থেকে আজকে বিদায় নিচ্ছি এই মুহূর্তের বাংলাদেশ থেকে। অন্যদিন নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।